রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন মৃতের শহর, তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন সিরিজের আরেকটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে এসে গেছি আমরা। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও লোহাসুর। শুনতে থাকুন। সেদিন রোজকার মতোই তারানাথের বাড়িতে আসর বসেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতেই কিশোরী তারানাথের দিকে চাইল, যেন বলছে, কি তারানাথ, এবার শুরু করুন। বাস্তবিক তারানাথের বাড়ি আসার আমাদের একমাত্র কারণই কিন্তু তারানাথের ওই সব অদ্ভুত ঘটনার গল্প শোনা। তারানাথের ছ্যাঁতা ধরা ভেঙে পড়া দেওয়ালের সেই কামরায় তক্তপোষের ওপর বসে সেই গল্পগুলো শুনতে শুনতে কোথায় জানি হারিয়ে যায়। সে জগতে সবই সম্ভব। কিন্তু গল্প শেষে মটলেনের ওই বাড়ি ছেড়ে যখন কলকাতার ভিড়ে ঠাসা যান্ত্রিকতার মধ্যে এসে দাঁড়াই, তখন মনে হয়, না, এ শহরে অমন আজগুবি ব্যাপার কখনোই ঘটবে না। কিশোরের ওই দৃষ্টি দেখে তারানাথ মিটিমিটি হেসে বলল, গল্প চাই, তাই তো? আমরা আর কি বা বলি। তারানাথ আবার হেসে বলল, বেশ বেশ, তবে শোনো। একখানা পাসিং শো ধরিয়ে তারানাথ বলতে শুরু করল, এ কাহিনী কোনো আজগুবি ব্যাপার নয়, আমার নিজের চোখে প্রত্যক্ষ করা এক সত্য ঘটনা। তখন আমি ভবঘুরে, আহা, সেসব কি দিন ছিল! মুক্তির আনন্দে পথে পথে বেরিয়ে বেড়াই। তো তেমনি ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছালাম কামাখ্যাগুড়িতে। কামাখ্যাগুড়ি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। ছোট্ট হলেও তার প্রাকৃতিক শোভা এতই সুন্দর, যেন তুলিতে আঁকা ছবি। গ্রামে ঢোকার মুখে ডান হাতের পাশে একটা ছোট্ট মিষ্টির দোকান পড়ল। জানোই তো ওই আলিপুরদুয়ারের কমলাভোগ কত বিখ্যাত। আমিও দোকান দেখে ঢুকে পড়লাম। শাল পাতায় থাকা মিষ্টিটা সবে হাত দিয়েছি, এমন সময় মাঝবয়সী একজন ভদ্রলোক হঠাৎ দোকানে ঢুকে হন্তদন্ত হয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি চলো সবাই, জনার্দনের আবার ওই রকম করছে, চলো চলো। লোকটার কথা শেষ হতেই দেখলাম দোকানের মধ্যে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। আমি দোকানিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদা? দোকানি উত্তর দিল, আইকে জনার্দনের বড় অদ্ভুত এক অসুখ হয়েছে। কোনো ডাক্তার বদ্যি কেউই ওরে সুস্থ করে তুলতে পারতেছে না। এদিকে ভয়ও আছে, পাশে সেই অসুখ যদি শ্বাসে হয়, সেই ভয়ে কেউ ওর আশেপাশে ঘেঁষে না। শেষটায় সকলে মিলে তার ওই গ্রামের বাইরে একখান ছোট ঘর বানায় দিছে। সে এখন ওইখানেই বাস করে। মাঝে মধ্যে এই ব্যায়ামও বাড়লে পরই আমরা কয়েকজন তাহলে দেখতে যাই। এই বলে সে হাঁক পারল, রতন, ওরে ও রতন, দোকানখানা সামলা দেখি বাবু। আমি যাই, দেখি জনার্দনটার আবার কি হলো। এই বলে দোকানি বেরিয়ে গেল, আর পিছন পিছন আরো বেশ কিছু জন। আমার কেমন জানি কৌতূহল হলো। আমি ওদের পিছু পিছু চলতে লাগলাম জনার্দনের বাড়ির দিকে। গ্রামের পূব দিকে সীমানায়, যেখানে কোনো জনবাস নেই, এমনই জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। বুঝলাম এই কুঁড়ে ঘরেই জনার্দনের বাস। গ্রামবাসীরা যেটা বানিয়ে দিয়েছে জনার্দনের জন্য। দূর থেকে দেখলাম ছোট্ট একটা ভিড় জমা হয়েছে সেই ঘরটার সামনে।
আমিও সকলের সাথে চলতে লাগলাম। মনে মনে ভাবছি কি এমন অদ্ভুত ব্যামো। মিনিট দুয়েক গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটার পর এসে পৌঁছালাম সেই কুঁড়ে ঘরের সামনে। ঘরটা গ্রামের একদম বাইরের একটা খোলা জায়গায়, চারপাশটা খানিকটা জঙ্গলে ঘেরা। বেশ ভিড় জমে গেছে ইতিমধ্যে। বাড়ির বাইরে গোল করে সবাই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে চলেছে। স্পষ্ট দেখতে পেলাম বাড়ির চাতালে একজনকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জনাভিষেক লোকের ভিড়। কি যেন তারা দেখছে অবাক বিস্ময়, কিন্তু কেউ কাছে ঘেঁষছে না, দূর থেকেই দেখছে। আমি সেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর যা প্রত্যক্ষ করলাম তা অত্যন্ত অদ্ভুত। দেখলাম বছর 40-এর একটা কৃষ্ণকায় লোক মাটিতে পড়ে ছটফট করছে, আর তার সর্বাঙ্গ থেকে থেকে অনবরত জেগে উঠছে বড় বড় ফোসকা। তারানাথ থামল। কিশোরী আর আমি এতক্ষণ দম বন্ধ করে শুনছিলাম। তারানাথ থামতেই কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল, ফোসকা? কারোর গায়ে এমনি এমনি ফোসকা পড়ে নাকি? কিশোরের প্রশ্নে তারানাথ মাথা নেড়ে বলল, হ্যাঁ, বড় বড় সব ফোসকা ফুলে ফুলে উঠছে শরীরের বিভিন্ন জায়গায়। তারপর সঙ্গে সঙ্গে ফেটেও যাচ্ছে রক্তের ফিনকি দিয়ে। সে কি মর্মান্তিক দৃশ্য! সে বেচারি এই অসহায় যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে কাতরাচ্ছে, আর গ্রামের লোক তাই দেখছে অবাক বিস্ময়। মিনিট 10 চলল এরকম নারকীয় ঘটনা। তারপর আস্তে আস্তে ফোসকা পড়া কমতে লাগলো এবং এক সময় থেমেও গেল। বীরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, এখনের মতো মিটেছে, চললে সবাই। সঙ্গে সঙ্গে দেখলাম ভিড়টা আস্তে আস্তে হালকা হয়ে এলো। দেখলাম একটা 8-10 বছরের ছেলে ঘরের মধ্যে থেকে জল এনে লোকটার ক্ষতস্থানগুলো ধুয়ে দিল। তারপর তাকে জল খাইয়ে সেই ক্ষতস্থানগুলোতে কি একটা পাঁচন লাগালো। আমি এগিয়ে গেলাম সেই আহত ব্যক্তির দিকে। যন্ত্রণার চোটে সে বেচারি তখন জল খেয়ে বিষমভাবে হাঁপাচ্ছে। আমাকে কাছে আসতে দেখে সে সভয় বলে উঠল, আমার কাছে আসবেননি ঠাকুরমশাই, আমার কাছে আসবেননি, আমি আমি অসুস্থ। আমার আমার কি যে অসুখ আমি আমি জানি না। গ্রামবাসীরা দয়া করে আমায় এইখানটায় ঠাঁই দিচ্ছে। ওরা ওরা আমার জন্য অনেক করে ঠাকুরমশাই। ওদের ওদের দয়ায় আমি দুবেলা অন্তত খেতে পাই, না হইলে আমি আমার এই মা মরা ছেলেটা না খাতে পেয়ে মরে যেতাম ঠাকুরমশাই। দেখলাম লোকটার চোখে জল। স্থির করলাম যে কোনো উপায় হোক এদের এই বিপদ থেকে বের হতে সাহায্য করব। অভয় দিয়ে বললাম, ভয় পেও না জনার্দন, আমার কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। এবার আমায় সব শুরু থেকে বলো তো, কবে থেকে আর কিভাবে এই ঘটনা শুরু হলো? জনার্দন চোখের জল মুছতে মুছতে বলতে আরম্ভ করলো, আগে আগে ঠাকুরমশাই, আমার নাম জনার্দন বিশ্বাস। আমাদের 7 পুরুষের বাস এই কামাখ্যাগুড়িতে। ছোট থেকে এই বাবার সঙ্গে লোহার শালায় কাজ করতে করতে এ কাজে ভালো রপ্ত হয়ে যায়। সেই সুবাদেই এইখানের এক বড় ইস্পাত কারখানায় কাজের সুযোগও হয়ে যায়। আমি ছিলাম লোহার পাত তৈরির কাজে। বড় বড় লোহার মণ্ড থেকে
লোহার পাত তৈরি করতাম। তা কারখানায় একদিন পুজো হবে, সেজন্য সব পরিষ্কার করানো হচ্ছিল আর কি। গুদাম ঘর যখন পরিষ্কার করছি, সেই সময় ভুল করে আমার হাত লেগে একখান মূর্তি মাটিতে পড়ি ভেঙে গেল। আর সে মালিকের কি রাগ! আমারে দুদিনের জন্যই কাজে আসতে মানা করিয়ে দিল একেবারে। আমি জনার্দনকে জিজ্ঞাসা করলাম, যে মূর্তিটা ভাঙলো সেটা কেমন দেখতে ছিল জনার্দন? জনার্দন কাতরাতে কাতরাতে উত্তর দিল, আগে আগে কালি জুলি মাখা অবস্থায় ছিল, তেমন করে ঠাকুর করতে পারিনি ঠাকুরমশাই। কিন্তু কিন্তু অবয়ব দেখি শুনি তো মনে হলো বাবা বিশ্বকর্মাই হবে। তাছাড়া কারখানাতে আর কি বা ঠাকুর থাকবে বলুন? আমি বললাম, বেশ, তারপর কি হলো? জনার্দন আবার বলতে শুরু করলো, কাজের জায়গা থেকে অপমানিত হয়ে মনের দুঃখে বাড়ি ফিরে গেছি। সে রাতে হঠাৎই পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। সাথে সাথে আরো খেয়াল করলাম যে শরীরের নানা অংশ অবশ্যই লোহার মতো ঠান্ডা হয়ে গেছে। সে কি যন্ত্রণা! সারা শরীরে হাজার ব্যথার সূঁচ ফুটছি যেন। এর মধ্যেই শুরু হলো গায়ে ফোসকা পড়া। প্রথমটায় যন্ত্রণার চোটে কিছু বুঝতে পারিনি। কিছুক্ষণ পর বুঝলাম যে আমার গায়ের বিভিন্ন জায়গায় ফোসকা পড়ছে, আর কিছু পরপরই তা ফুলে গিয়ে ফেটে যাচ্ছে নিমিষে। দারুণ যন্ত্রণা ও ভয়ে তখন আমার সারা শরীর অবশ। কিন্তু কি বলবো ঠাকুরমশাই, আমার এই ছোট ছেলেটার ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারছিলাম না। পাশে ও বেচারা জেগে উঠে আমারে অমনভাবে দেখি ভয় পেয়ে যায়। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। এরকম চললো আরো বেশ কিছুক্ষণ। যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে গেলাম। হুঁশ পেলাম পরদিন ভোরবেলায় বৃন্দাবনের ডাকে। বৃন্দাবন হইল গিয়ে আমার প্রতিবেশী। আসলে ঠাকুরমশাই, আগে আমি ও গ্রামেই থাকতাম, আমার বাপ ঠাকুরদার ভিটেতে। তারপর তো বুঝলাম জনার্দন পুরনো দিনের কথা মনে করে কষ্ট পাচ্ছে। নিজের বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কেই বা এমন অনাথার মতন জীবন কাটাতে চায়। একটু থেমে সে আবার বলতে শুরু করলো, সেই দিন সকালেই বদ্যি মশাইয়ের কাছে গিয়ে সব জানালাম। উনি সব শুনি ওষুধ দিলেন, কিন্তু কোনো ওষুধ সেবা টোটকা কাজে এলোনি। সেরাতে আবার একই ঘটনা ঘটল। এবারে গা হাত পা এতটাই অবশ হয়ে গেছিল যে এক জায়গায় পড়ি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। আমার ওই একরত্তি মা মরা ছেলেটা সেই যন্ত্রণার আওয়াজ পেয়ে জেগে ওঠে, কাঁদতে লোক ডেকে আনে। তারপর সবাই মিলে আমারে বদ্যি মশাইয়ের কাছে নিয়ে যায়। আমার অবস্থা দেখি বদ্যি মশাইও জবাব দিয়ে দেন, বলেন যে ওনার দ্বারা এ রোগের চিকিৎসা হবে না। যাই হোক, আমি 2 দিন বাদে কাজে গেলাম, কিন্তু সেখানেও সেই একই কাণ্ড। আমারে অমন করি যন্ত্রণায় কাতরাতে দেখি প্রথমটায় সকলে মনে করছিল বুঝি আগুনের তাপে বা গরম লোহা গায়ে পড়ি আমি অমনটা করছি। কিন্তু যেমন যেমন আমার এই সমস্যা বাড়তি লাগলো, ওরাও ভয় পেতে লাগলো। পাশে আমার কোনো বিপদ হয়, এই সুতোয় ওরা আমার এই কাজ থেকে সারাই দিল। বলল, হাজার হোক
আগুনের কাজ এ অবস্থায় তুই করবি কেমনে? কি করব বলুন ঠাকুর মশাই? আমি আমি ওদের অনেক বোঝালাম, বললাম বললাম কাজ না করলে খাবো কি, কিন্তু কিন্তু ওরা আমার কোনো কথা শুনলে না। নিতান্ত অসহায় অবস্থায় সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। ক্রমে রোগের প্রকোপ বাড়তে লাগলো। দিনে বেশ কয়েকবার এমন হতে লাগলো, গ্রামের সবাইও বড় ভয় পেল। কি জানি সোঁয়াশে রোগ কিনা। শেষটায় ওরা সকলে মিলে আমার থাকার জন্যই ঘরটা বানাই দিলে। এই চাল ঢাল আনাজপাতি দিয়ে যায়, তাতেই দুবেলা জুটি যায় বাপ বেটায়। কিন্তু কি বলবো ঠাকুর মশাই, আমার এই ছোট ছেলেটা আমার সঙ্গ ছাড়লে না, আমার সঙ্গেই থেকে গেল। জনার্দন থামল। আমার মাথায় তখন চিন্তারা ভিড় করছে। আমি জনার্দনকে বললাম, বেশ, শোনো জনার্দন, আমি তোমার সঙ্গেই থাকবো, আর তুমি ভয় পেও না। আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে তুমি বিপদমুক্ত হও। জনার্দন ভয়ার্ত গলায় বলে উঠল, সে কি কথা ঠাকুর মশাই? আপনি আপনি আমার সঙ্গে থাকলে গ্রামের সবাই আপনারেও যা এক ঘরে করবে। আমি বললাম, দেখো জনার্দন, আমি ভবঘুরে মানুষ। আমার বাড়ি ঘর, সমাজ, সংস্কার যাই বলো না কেন, সে হলো এই পথ। তুমি বিপদে পড়েছ, আমি সাহায্য করব। এর মধ্যে কার কি বলার থাকতে পারে? সন্ধ্যা ঘনিয়ে আসতে জনার্দন বাইরে কাঠ জেলে লণ্ঠন নিয়ে ঘরে ঢুকল। আজ অনেক দিন বাদে তার ঘরে অতিথি এসছে। ওর দ্বারা যতটুকু হয় তা দিয়েই সে যথাসম্ভব চেষ্টা করবে অতিথিকে সাধ্য মতো সেবা করার। আমি জনার্দনের ছেলের সঙ্গে বসে গল্প করছি, হঠাৎ কানে এলো জনার্দনের আর্তনাদ। সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে যেতেই দেখতে পেলাম জনার্দন প্রবল যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করছে। সারা শরীর জুড়ে সেই সকালের মতন ফুটে উঠছে বড় বড় ফোসকা। ক্রমাগত সেই ফোসকাগুলো ফুলে ফেপে উঠছে তার শরীরে, আর ফেটেও যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে পেটে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কাটা ছাগলের মতন যন্ত্রণায় কাতরাচ্ছে বেচারি। আমি শরীরে হাত দিতেই চমকে উঠলাম। সে কি হিমশীতল স্পর্শ! কোনো জীবিত মানুষের গা কি করে এত ঠান্ডা হতে পারে? আমি জনার্দনকে ভিতরে নিয়ে যাবার চেষ্টা করতেই বুঝতে পারলাম জনার্দনের শরীর যেন লোহা দিয়ে তৈরি। এত ভারী হয়ে গেছে ওর শরীর যে এক চুলও নড়াতে পারলাম না। শেষটায় মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে জনার্দনের মাথায় হাত রাখতে সঙ্গে সঙ্গে ওর শরীরের হিম শীতল ভাব থেকে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করলো। ফোসকা পড়াও থেমে গেল কিছুক্ষণের মধ্যেই। এমন তীব্র যন্ত্রণার হাত থেকে হঠাৎ মুক্তি পেয়ে জনার্দন আমার পায়ে লুটিয়ে পড়ল। বাচ্চা ছেলেটিকেও দেখলাম বাবার দেখা দেখি আমার পায়ে লুটিয়ে পড়তে। ওই ছোট্ট ছেলের নরম দুটো হাতের স্পর্শে আমার মনটা কেমন জানি চঞ্চল হয়ে উঠল। বাচ্চাটাকে কোলে তুলে নিতেই দেখলাম ওর ছোট্ট চোখ দুটো জলে ভরে উঠেছে। তার মুখখানা ভরে উঠেছে অশেষ কৃতজ্ঞতায়। বুঝলাম তার জীবনে বাবাই শেষ সম্বল। এতদিন তাকে কষ্ট পেতে দেখেছে সে, কিন্তু কিছু করে উঠতে পারেনি তার বাবার জন্য, যাতে তার খানিক স্বস্তি হয়। কিন্তু আজ হঠাৎই তার বাবাকে যন্ত্রণা থেকে মুক্তি পেতে দেখে সে যেন নতুন আশা পেয়েছে। তাকে সেই অবস্থায় দেখে আমারও চোখ জলে ভরে উঠল। বাচ্চাটার মাথায় হাত বোলাতে বোলাতে জনার্দনকে জিজ্ঞাসা করলাম, সেই মূর্তিটা তারপর কি হলো জনার্দন? আমার এই হঠাৎ প্রশ্নে বেশ চমকে গিয়েছিল জনার্দন।
আকস্মিকতা কাটিয়ে বলে উঠল, আজ্ঞা, সে ভাঙা মূর্তি নিয়ে কি করব? মূর্তিটাকে তাই ওই মরা রায়ডাক নদীর ধারটায় ফেলে এসেছিলাম। আমায় দেখাতে পারবে? নিশ্চয়ই ঠাকুরমশাই, কালই চলুন না। পরদিন ভোরবেলায় জনার্দনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। মরা রায়ডাক নদী সত্যিই মরা। নদীর দুপার জুড়ে বিস্তীর্ণ মরা চর। সেই চর ধরে ঘন্টা কানে খোঁজাখুঁজি করতেই জনার্দনই আবিষ্কার করলো সেই মূর্তিটাকে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এইদিকে মূর্তিখানা এইখানে পড়ে রয়েছে। কাদার মাটির লেপ সরাতে সরাতে মূর্তিটাকে লক্ষ্য করলাম ভালোভাবে। প্রথম দেখায় দেখলে সত্যিই বুঝি মনে হবে বিশ্বকর্মার মূর্তি, কিন্তু ভালো করে খেয়াল করে বুঝলাম এই মূর্তির বিশেষ কিছু চিহ্ন আছে। আমি সেই চিহ্নগুলো কাগজে লিখে নিয়ে জনার্দনের উদ্দেশ্যে বললাম, চলো হে, এখানকার কাজ শেষ হয়েছে। ঘরে ফিরে এসে আমি আমার চোলা থেকে রুদ্রডামরের পুঁতিখানা বার করে অনেকক্ষণ ডুবে রইলাম সেইখানায়। বেশ কয়েক ঘন্টা চিহ্নগুলো আর পুঁতিটাকে ভালো করে দেখার পর বুঝতে পারলাম এই মূর্তির সত্য। জনার্দনকে জানালাম তার এই বিপদের জন্য দায়ী লোহাসুর। কিশোরী তারানাথকে থামিয়ে জিজ্ঞেস করল, লোহাসুর? সেটা আবার কি? তারানাথ বলল, দেবতা বা পিশাচ কোনোটাই নয়। লোহাসুরকে বলতে পারো এক ধরনের লৌকিক অপদেবতা। একবার স্বর্গের কারিগরি দেবতা বিশ্বকর্মার প্রচণ্ড অহংকার হওয়াতে সে স্বর্গ তথা মর্তলোকের সমস্ত নির্মাণ কাজ ছেড়ে চলে যায়। দেবলোক তথা মর্তলোকের এই সব কাজ অসমাপ্ত অবস্থায় থাকায় এক বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন সে পরিস্থিতি সামাল দিতে দেবতারা পাতাল লোক থেকে এক অসুরকে নিয়ে আসে বিশ্বকর্মার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য। এই অসুরেরই নাম হলো লোহাসুর। বিশ্বকর্মার মতন লোহাসুরও ছিল কারিগরি শিল্পের দক্ষ ও একজন শিল্পী। সে এসে ওই সমস্ত অসমাপ্ত কাজ শেষ করল। তার সুনিপুণ শিল্প কৌশল দেখে দেবতা ও মানুষ মুগ্ধ হল। এদিকে বিশ্বকর্মা নিজের ভুল মেনে ফিরে এলে আবার তাকে দেবতারা ফিরিয়ে আনে, আর লোহাসুরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় পাতালের গভীর অন্ধকারে। অবহেলা ও অপমানে জর্জরিত লোহাসুরও ফিরে যায় পাতালে, কিন্তু তার রাগ থেকে যায়। কিন্তু মর্তলোকে আজও অনেকে তার পুজো করে থাকে। নির্মাণ শিল্পী ও কারিগরীদের কাছে আজও তিনি একজন পূজনীয় দেবতা। যদিও এই পূজা এখন আঞ্চলিক লোকেদের মধ্যেই সীমাবদ্ধ। আমি জনার্দনকে বললাম, জনার্দন, তুমি যে মূর্তিটাকে বিশ্বকর্মা ভাবছিলে তা আদতে এই লোহাসুর। প্রচণ্ড গুণী হবার সাথে সাথে এই অসুর প্রচণ্ড রাগীও বটে। সামান্যতম ভুলও তিনি ক্ষমা করেন না। কেউ তাকে অপমাননা বা অপমান করলে তার উপর নেমে আসে তার রোষ। তুমি অজান্তে এই মূর্তি ভেঙে লোহাসুরের কোপের শিকার হয়েছ। আমার কথা শুনে জনার্দনের মুখে ভয়ে পাংশু হয়ে গেল। অজ্ঞানতার ভয়, অপদেবতার প্রকোপ, এসব নানা দুশ্চিন্তায় ত্রস্ত হয়ে পড়ল বেচারা। আমি তাকে অভয় দিয়ে বললাম, ভয় পেও না জনার্দন, ভয় পেও না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে মুক্ত করার। আমার কথায় সে খানিক স্বস্তি পেল। দেখে মনে হলো ঘন আঁধার রাতের পর উষার প্রথম আলোর মতন সে যেন মুক্তির পথ খুঁজে পেয়েছে অবশেষে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমাদের গ্রামে কেউ মূর্তি গড়ে? চেনো এমন কাউকে? আগে আগে বিলক্ষণ চিনি। ও ওই যে বললাম আমার প্রতিবেশী বৃন্দাবন,
ওই যে যে আমারে প্রথমবার ওই অবস্থায় দেখে, সেই তো আমাদের গ্রামের মূর্তিকার। পালা পার্বণে ওই তো মূর্তি গড়িয়ে দেয় আমাদের। জনার্দনের কাছে সে কথা শুনে আমি গ্রামের ভিতরে গেলাম বৃন্দাবনের খোঁজে। বুঝতেই পারছো, গা দেশের ব্যাপার, সকলেরই মন নানাবিধ সংস্কার আর অন্ধবিশ্বাসে ভরা। তার উপর আমি আবার উঠেছি এমন একজনের আতিথ্যে যাকে গ্রামের সবাই এক ঘরে করেছে। কাছেই আমাকে গায়ে ঢুকতে দেখে সবাই আমার থেকে দূরে সরে গেল, অছুতের মতন ব্যবহার করতে লাগলো। আমি অবশ্য এতে কিছু মনে করলাম না। সোজা চললাম বৃন্দাবনের বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ি পৌঁছে ডাক দিলাম, বৃন্দাবন, বৃন্দাবন, বাড়ি আছো? বৃন্দাবন ঘরেই ছিল। আমার ডাকাডাকিতে সে বেরিয়ে এলো। আমি তাকে নিজের পরিচয় দিয়ে সবকিছু খুলে বললাম। বৃন্দাবন, তোমায় একটা কাজ করে দিতে হবে। আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, তবে আমার বিশ্বাস এই পূজার পর জনার্দনের ওপর থেকে বিপদ কেটে যাবে। আমার প্রস্তাবে বৃন্দাবন রাজি হয়ে গেল। তখন আমি তাকে আমার ঝোলা থেকে পুঁতিখানা বার করে লোহাসুরের ছবি দেখিয়ে বললাম, এই যে দেখো, এই মূর্তিটা গড়ে দিতে পারবে তো? সে দেখে শুনে জানালো সে পারবে, কিন্তু তার কিছু সময় লাগবে। আমি বৃন্দাবনকে বললাম, শোনো বৃন্দাবন, এই মূর্তি গড়ার বেশ কিছু উপাচার আছে। উপাচার মেনে তোমায় মূর্তি গড়তে হবে। যে 3 দিন তুমি মূর্তি গড়বে, সেই 3 দিন নিরামিষ ছাড়া আর অন্য কোনো খাদ্য ভক্ষণ করবে না। এই 3 দিন মাটিতে খড়ের বিচলি পেতে তাতে শোবে, নরম গদিতে নয়। আর রোজ ভোরবেলা স্নান সেরে তবেই মূর্তি গড়ার কাজে হাত দেবে। বাসি কাপড়ে খবরদার মূর্তি গড়ার কাজ করবে না। কিন্তু মূর্তি গড়ার কাজ শেষ হলে পর তুমি আবার তোমার স্বাভাবিক জীবনের অভ্যাসে ফিরে যেতে পারো। আমার কথা মতো বৃন্দাবন কাজ শুরু করে দিল। আর এই কদিন আমি জনার্দনকে প্রতি মুহূর্তে সাহায্য করতে চললাম। যে মুহূর্তে জনার্দনের উপর লোহাসুরের ভর হতো, আমি মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতাম। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠত সে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। তৃতীয় দিন ভোরবেলা জনার্দনের বাড়িতে টোকা পড়ল। বৃন্দাবনকে দেখে জনার্দনের চোখে জল ভরে এলো। আবাল্য সঙ্গী দুজনে, এতদিন পাশাপাশি বড় হয়েছে। প্রতিবেশী কম দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। আজ সে বন্ধুত্বকে মর্যাদা দিয়ে বৃন্দাবন এসছে জনার্দনকে সাহায্য করতে। দেখলাম বৃন্দাবনেরও চোখে জল। বন্ধুকে সাহায্য করতে পেরে কৃতজ্ঞ সে। আমি বেরিয়ে আসতে বৃন্দাবন আমায় প্রণাম করে জানতে চাইল মূর্তি সে কোথায় রাখবে। আমি দালানের একটা পরিষ্কার কোণ দেখিয়ে বললাম, ওখানটায় রাখো। মূর্তি নামিয়ে রেখে বৃন্দাবন চলে গেল। আমি স্নান সেরে পুজোর সমিত আর উপকরণ এনে মূর্তির সামনে রাখলাম। জনার্দনও ইতিমধ্যে আমার নির্দেশ মেনে স্নান সেরে নতুন কাপড় পরে পুজোর জায়গায় এসে যোগ দিল। পুজোর সমস্ত সামগ্রী আমি আগের দিনই জোগাড় করে রেখেছিলাম গ্রামের এক দশকর্মার দোকান থেকে। অনিচ্ছা সত্ত্বেও দোকানি আমায় বেরাতে পারেনি। ইতিমধ্যে গ্রামেও খবরটা রটে গিয়েছে জনার্দনের বাড়িতেই পুজোর ব্যাপারে। সেই কৌতূহলী গ্রামবাসীর ভিড়ও আস্তে আস্তে বাড়তে লাগলো জনার্দনের ছোট্ট পিঠেটার সামনে। মন্ত্রপাঠের মাধ্যমে মূর্তির অভিষেক, আলার চন্দন দিয়ে মূর্তি বরণের পর আমি হোম যজ্ঞে আগুন জ্বালাতে উদ্যত হলাম। কিন্তু কি আশ্চর্য, হোমের আগুন জ্বলল না। আমি পাট কাটি জ্বালিয়ে হোমের জন্য তৈরি আকুন্দ কাঠের যজ্ঞকুণ্ডে আগুন দিচ্ছি। তেল ও ঘিও ভালো মতো দেওয়া হয়েছে, অথচ হোম কুণ্ডে আগুন জ্বলে উঠছে না। আমি তখন ইষ্টদেবের নাম স্মরণ করে হোমকুণ্ডের ভেতর জ্বলন্ত পাটকাঠিটা ছোঁয়ালাম।
সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। এরপর পশ্চিম দিক বরাবর লক্ষ্য করে একটা লাল নিশান বেঁধে দিলাম। তারপর দই, চিড়ে, গুড় আর শীষ সমেত বীজ কলা সমর্পণ করে আহ্বান করলাম লোহাসুরকে। সঙ্গে সঙ্গে জনার্দন প্রচন্ড যন্ত্রণায় তিলবিল কুলে কুকিয়ে উঠল। আমিও সিঁদুরে আঙুল ছুঁয়ে একটা লাল রঙের চিহ্ন অঙ্কন করলাম মাটিতে, আর সেই সঙ্গে উচ্চারণ করতে লাগলাম সেই বীজ মন্ত্র। মন্ত্রোচ্চারণ যত বাড়তে লাগলো, জনার্দনের বেদনা ততই কমতে লাগলো। আস্তে আস্তে ওর শরীরে জেগে ওঠা ওই ফোস্কার দাগগুলো মিলিয়ে যেতে শুরু করলো। আমি তখনও মন্ত্রোচ্চারণ পাঠ করে চলেছি। চোখ পড়ল ঈশান কোণে। হঠাৎই এক আকস্মিক কোনো কিছুর দর্শনে মনোসংযোগ নড়ে গেল। পুজো যাতে যথাযথ সম্পন্ন হয় তাই আবার মনকে শান্ত করে মন্ত্রপাঠে মনোনিবেশ করলাম, কিন্তু কিছুতেই মন শান্ত হলো না। বারে বারে দৃষ্টি চলে যেতে লাগলো ঈশান কোণের দিকে। এদিকে এইসব কাণ্ড দেখে ততক্ষণে ভিড়ের মধ্যে গুজব উঠতে শুরু করেছে। একসময় জনার্দন সম্পূর্ণ জরামুক্ত হয়ে উঠল। আমার মন্ত্রপাঠ তখনও চলছে। চোখ থেকে থেকেই চলে যাচ্ছে ঈশান কোণের দিকে। এইভাবে একসময় আমিও থামলাম। দৃষ্টি কাউকে খুঁজছিল, মন অন্য কথা বলছিল। গ্রামবাসীদের উদ্দেশ্যে জানালাম জনার্দন এখন সম্পূর্ণ সুস্থ, যজ্ঞও সফল হয়েছে। জনার্দন ও গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, প্রতি বছর নিজেদের সাধ্য মতো এ মূর্তির পুজো করো। খেয়াল রেখো যেন এই মূর্তির কখনো কোনো অবমাননা না হয়। তারানাথ থামল। কিশোরী আর আমি তখনও যেন সেই অদ্ভুত ঘটনার ঘোরে রয়েছি। কিশোরী জিজ্ঞেস করল, তারানাথ, ওই ঈশান কোণে আপনি কেন দেখছিলেন বলুন তো? কি ছিল সেখানে? তারানাথ অল্প হেসে উত্তর দিল, বলো তো কি দেখে থাকতে পারি? সাসপেন্স স্টেশন মৃতের শহরে শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ ও লোহাসুর। রচনা সুপ্রতিম। তারানাথ ও জনৈক গ্রামবাসীর ভূমিকায় সুপ্রতিম, মিষ্টির দোকানি ও জনৈক গ্রামবাসীর ভূমিকায় ঋতদীপ, গল্পের কথক কিশোরী সেন ও জনার্দনের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আইডি সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। আর একটা নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি আবার ফিরছি। ততক্ষণ স্টে টিউন, কিপ লিসনিং।